एजीटी लाइव 24/7 आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7 নমস্কার এজিটি লাইভ 24/7 এর সংবাদ প্রহরে আপনার সবাই স্বাগত। আজ 12 ফাল্গুন 1430 বঙ্গাব্দ রবিবার 25 ফেব্রুয়ারি 2024 ইংরেজি সানডে। আজকের বিশেষ বিশেষ সংবাদগুলো এরকম। আজ 25 ফেব্রুয়ারি 2024 ইংরেজি তিপ্রামথা দলের সভাপতি বিজয় কুমার রাঙ্খল স্থানীয় বোলাগিরির মানিক্য এনক্লেভে আহত সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেন যে আগামী 28 ফেব্রুয়ারি থেকে হাতইকতর বা বড়মুড়া পাহাড়ে হাঙ্গার স্ট্রাইক বা আমরণ অনশন শুরু করতে যাচ্ছে তার দল। এখানে উল্লেখ্য কনস্টিটিউশনাল সলিউশনের দাবিতে তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এই আমরণ অনশন এই সময়ে লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে রাজ্য রাজনীতিতে কি প্রভাব ফেলে এখন কৌতূহল রাজনৈতিক মহলের। Morning, dear friends of media, electronic medias, all the other news people, those who are collecting news. We are sitting here today consisting of District President Secretary, Block President Secretary and CWC Central Advisory Committee, Tripura Women Forces, Youth Forces and from other sources, those who have come from different places. আমাদের এখানে আজকের বৈঠক হইতেছে যে দীর্ঘ প্রায় 1 বছর ধরে তিপ্রামথার সঙ্গে ভারত সরকারের রাজ্য সরকারের একটা আলোচনার সুযোগ আছে। এই সুযোগটা আমরা ভাবছিলাম যে এটা ত্রিপুরা জনসাধারণের পক্ষেই যাবে, কিন্তু এখানে রাজনৈতিক টানাটানি করাতে আমাদের যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা ওনাকে আমরা সমস্ত আমাদের কনফিডেন্স আমরা দেই উনি আলোচনা করুক। সেইভাবে উনি খুব ধৈর্য ধরে আলোচনা করলেন, কিন্তু আজ অব্দি ভারত সরকারের তরফ থেকে সেরকম কোনো পজিটিভ আমরা পাইনি, যার জন্য উনি খুব দুঃখিত হয়েছেন, আমরা খুব দুঃখিত, যার জন্য আর্জেন্টলি 12 ঘন্টার নোটিশে আমাদের সকল এই যে নেতৃত্বরা যারা ডিস্ট্রিক্ট থেকে, ব্লক থেকে, সাব ডিভিশনাল থেকে, লোকাল থেকে, গ্রাসরুট লেভেল থেকে যারা আসছেন, আমাদের এমএলএ যারা আছেন, এমডিসি যারা আছেন এবং ভিলেজ কমিটির বিভিন্ন নেতৃত্বরা এখানে আছেন, তারা আসছেন। আমরা ওনাদের কাছে এটাই আশা রাখবো, আশা রাখি যে ওনাদের পরামর্শ কি হইতে পারে। আমরা একটা লাইন দিক নির্ণয় করছি যে আমরা হাতইকতরে অনশন যাব শান্তিপূর্ণভাবে, যাতে কোনো বিশৃঙ্খলতা না হয়। যেটুকু আমরা বিশৃঙ্খলতা চাই না, মহারাজ উনিও চান না, আমরা সবাই কেউ চান না, শান্তভাবে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট অনশন আমরা করব, মহারাজ করবেন। তারপরে আমরা দেখি কোন রকম ভারত সরকার থেকে কোনো সাড়া আছে কিনা। ওইটা 28 তারিখ না, 28 তারিখে আরম্ভ হবে। আজকে তো 25 না, 26 মঙ্গলবার, বুধবার 28 বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাস্তা বন্ধ করে না রাস্তার পাশে, ওইটা আমরা আজকে আলোচনা করতেছি। যখন আমরা অনশন করি তখন তো তার সঙ্গে কোনো কিছু তো আন্দোলন তো থাকবেই। এটা এখন আমরা আওয়াজ করি নাই, মানে ঘোষণা করি নাই, কিন্তু আমরা ঠিক সময় এটার সিদ্ধান্ত আমরা লাগু করব। অগ্রিমে আমরা কোনো কিছু বেশি বেশি বলবো না, ঠিক সময়ে এটা আমাদের লাগু করা হবে। দিল্লির সাথে কি আর কোনো কথাবার্তা হয়েছে? না, হইলেও আমরা জবাব দিতেছি না। তারা যদি মনে করে তারা আসুক, হাতইকতর আসুক এবং মহারাজা তো অ্যাভেলেবল হবেন। এখন যদি তারা এখানে আসে, এখানেও উনিও অ্যাভেলেবল হবেন।
আমরা তো ডেমোক্রেটিকের লোক, যদি দিল্লি মনে করে আলোচনা করব, নিশ্চয়ই করতেই পারে। এর আগে যে প্রদ্যুৎ বাবুর সাথে দিল্লির কথা হয়েছে, কি বলেছে দিল্লির? এরকম কোনো পজিটিভ আমরা পাইনি। তারা তাদের উদ্দেশ্যটা পার্লামেন্ট ইলেকশন হইতে পারে, যেটা আমরা বুঝি, কিন্তু ওখানে তো আমরা নাই। কত লোক হতে পারে জমায়েতে 28 তারিখ? ওখানে তো এখন আমরা তো বলতে পারবো না, কিন্তু 3 তারিখে মার্চ, এখানে আমরা মিনিমাম 50,000 লোক কুল্লুমে আসতেছে। কি করবেন এখানে? এখানে আমাদের কেন্দ্রীয় সমাবেশ, সেন্টারের যে তাদের যে রোল, এই রোলের আলোচনা করা হবে। আজ আগরতলা প্রেস ক্লাবে অক্ষর পাবলিকেশন এক গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানের মুখ্য অতিথি গুয়াহাটি হাইকোর্টে প্রাক্তন বিচারপতি সুভাষিস তলাপত্র বইয়ের মলাট উন্মোচন করে অন্যান্য গুণমুগ্ধদের সামনে ওনার বক্তব্য তুলে ধরেন। চৌধুরীর যে বই, আমি সবাইকে অনুরোধ করব এই বইটি আপনারা পড়বেন, কারণ এই বইয়ের যে প্রবন্ধগুলো বা অধ্যায়গুলো আছে সেটা স্বাধীনতা আন্দোলনের যুগ থেকে একেবারে বাংলাদেশের রাষ্ট্র হিসাবে, স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম পর্যন্ত এবং তার জন্ম পরবর্তী সময়ে রাজনৈতিক ধারাগুলোর মধ্যে যে ধরনের দ্বন্দ্ব এবং সমাজ কাজ করেছে, তিনি তার মত দৃষ্টিভঙ্গি অত্যন্ত বলিষ্ঠভাবে তুলে ধরেছেন। এবং এই প্রসঙ্গগুলো, যেমন তিনি একটি জায়গায় লিখছেন যে 1929 সালে কংগ্রেসের, লাহোর কংগ্রেসে জওহরলাল নেহরু সভাপতি ছিলেন এবং জওহরলাল কি বলছেন যে পূর্ণ স্বরাজের দাবি যে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উঠছে, সেটাকে যদি কংগ্রেস গ্রহণ করে এবং সেই আন্দোলনের সঙ্গে যদি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের অর্থনৈতিক সংকট এবং তাদের যে মুক্তির প্রসঙ্গ নিয়ে আমরা খুব জোরালোভাবে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগঠিত করতে পারি, তবে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে বিভেদের একটা অঙ্কুর আমরা দেখতে পাচ্ছি, সেটা আর কোনোদিন বেড়ে উঠবে না। এবং এই স্বপ্নের মধ্য দিয়েই ভারত যখন তার পূর্ণ স্বরাজ পাবে, তখন সে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিকশিত হতে পারবে। এই কথাটা যখন উনি লিখেছেন, তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে 1917 সালে রুশ দেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া সমাজতান্ত্রিক বিপ্লব শুধু জওহরলাল নেহরু নয়, সারা ভারত পৃথিবী জুড়ে মুক্তিকামী মানুষের সামনে একটি বিকল্প সমাজ তৈরি করার পথ দেখিয়েছিল এবং তারই প্রতিফলন সেখানে ঘটেছে। এবং আজকেও আমাদের যে সমাজ পরিবর্তনের যে বিভিন্ন স্তরের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, সেখানে নানাবিধ দ্বন্দ্ব, বিতর্ক, কখনো কখনো বিতর্ককে ছাপিয়ে একটি স্বৈর মনোভাব তৈরি হচ্ছে যে এইসব কথা ভারতবর্ষে বলা যাবে না। কেন? ভারতবর্ষ এখন ভব্য ভারত হয়ে গেছে। তারপরে আমি জানি না, ভব্য শব্দের নির্দিষ্ট সংস্কৃত ভাষায় তার একটি অর্থ আছে। ভব্য মানে হচ্ছে একটা শালীন দেশ তৈরি হচ্ছে ভারতবর্ষ। অথচ সেই রাজনৈতিক শক্তি যা প্রচার করে, তাদের সেই প্রচার অনুসারে সেই দেশটা আগে ছিল, কিন্তু মাঝখানে স্বাধীনতার অমৃতকাল আসার আগে পর্যন্ত সেই দেশটা সেই মাথা তুলে দাঁড়াতে পারেনি। এইখানে দেখবেন একটা রাজনৈতিক বিবেচনার মধ্যে একটি গভীর দ্বন্দ্ব আছে। এই গভীর দ্বন্দ্ব রাজনৈতিক ব্যক্তিদের আদর্শ সম্পর্কে যে প্রতিনিয়ত তাদের ভাষণ, তাদের লেখা, তাদের প্রচার সমাজ জীবনে চলে, তার মুখোশটা কিন্তু টেনে নামিয়ে দেয়। এবং যে কথাটা হচ্ছে যে, আপনাদের আমি বলি, ভারতের সংবিধানের ছাত্র হিসেবে প্রায় 2.5 বছর ধরে সংবিধান লেখার কাজ হয়েছে এবং প্রায় প্রতিদিনই সভা হয়েছে, প্রতিদিনই নতুন নতুন রিপোর্ট এসেছে, তারপরে ধীরে ধীরে একটা চেহারা পেয়েছে। ভারতবর্ষে সংবিধান তৈরি হওয়ার আগে আপনাদের মনে রাখতে হবে অনেকগুলো দেশে লিখিত সংবিধানের জন্ম হয়েছে। যেমন ধরুন মার্কিন দেশ, যেটাকে আমরা আমেরিকা বলি, সেখানে জোর দিয়ে বলা হয়েছে ব্যক্তি স্বাধীনতার কথা,
কথা বলার অধিকারের কথা, জোর দিয়ে বলা হয়েছে সাম্যের কথা। আয়ারল্যান্ডে সংবিধান তৈরি হয়ে গেছে ততদিনে, যেখানে বলা হয়েছে যে সাম্যের কথা বা সাম্যের অধিকার যদি তুমি নাগরিকদের দাও, এর মানে শুধু একটাই দাঁড়াবে, অসাম্যের থেকে তাকে তুমি রক্ষা করবে। অর্থাৎ প্রশাসনের একটি দিক নির্দেশ এই দেশে করে দিয়েছে। সবাই জানার অসংখ্য ধন্যবাদ। বিদ্যা সোসাইটি সিরাজউদ্দিন আহমেদের উৎসাহিত আলো রবীন্দ্রনাথ উন্মোচন করলেন মাননীয় জাতীয় পুরস্কার প্রাপ্ত। গত 23 ফেব্রুয়ারি শুক্রবার বিরোধী দল কংগ্রেস ও তিপ্রামথা দলের মধ্যে বৈঠককে নিয়ে রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, না দেখুন, এই ব্যাপারে আমার কাছে জানকারি নেই। আমার কাছে যেটা আপনাদের মাধ্যমে দেখেছি, বিভিন্ন মাধ্যমে দেখেছি, এটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ না, কারণ দল আমরা প্রস্তুত রয়েছি। আমরা আমাদের মোদিজি এই ত্রিপুরা রাজ্যের ডেভেলপমেন্টের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে, এবং আমাদের ডাবল ইঞ্জিনের সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে যে সরকার, এই সরকার মানুষের জন্য যে কাজ করেছে। কোথাও কি কোনো মনে হচ্ছে যে বিজেপিকে চাপে ফেলার জন্যই এই ধরনের মিটিং করছে? দেখুন, বিজেপি কেন চাপে ফেলবে? বিজেপি তো চাপাচাপির কোনো ব্যাপার নেই, কারণ বিজেপি 2023-এ আপনাদের সামনেই আছে রেজাল্ট, কত দিকে কত আতাত, কত জোট ভোট হয়েছে, কিন্তু মানুষ তার স্বতঃস্ফূর্ত রায় দিয়েছে। সদ্য আমাদের দুটি উপনির্বাচন হয়েছে, বক্সনগর এবং ধরপুরে। সেই সময় ভারতীয় জনতা পার্টি মানে একক আধিপত্য নিয়ে সেখানে জয়লাভ করেছে। কাজেই বিজেপির উপর চাপ সৃষ্টি করা বা বিজেপিকে চাপে ফেলানো, এটার কোনো ব্যাপারই নেই। মতার সাথে কি বিজেপির কোনো কথাবার্তা চলছে? এটা উপরে বলতে পারবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 110তম মন কি বাত অনুষ্ঠান শুনলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য 7 রামনগর বিধানসভा কেন্দ্রের 21 নম্বর বুথ জয়নগর এলাকায়। पालन करता है। इतना ही नहीं, बकरियों की देखभाल के लिए के पीछे जयंती महापात्रा जी और उनके पति जरूरी डॉक्यूमेंट बनवाने में, उनके फॉर्म भरने में भी शुरू किया। जयंती जी और बीरेन जी ने यहाँ एक दिलचस्प विभिन्न क्षेत्रों में सफल प्रोफेशनल्स छोटे किसानों को सशक्त, ये लोग कुछ ऐसा करना चाहते थे जिससे यहाँ के ग्रामीणों की समस्याओं का समाधान भी। बच्चों को जन्म देती है, इनमें से 6 बच्चों को बैंक रखता है। ধলেশ্বর ভলকান ক্লাবের উদ্যোগে রবিবার এক মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য, মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর মণি মুক্তা ভট্টাচার্য সহ অন্যান্যরা। যে করোনা কাল আমরা অতিবাহিত হয়েছে, 2 বছর আমাদের এই করোনার দাপটে আমরা মানে সশস্ত্র ছিলাম। আজকে এই করোনা কালের অবস্থা যদি একবার আপনারা চোখ বন্ধ করে চিন্তা করেন, যে একটা মিরাকেলের মতো অবস্থা এই ত্রিপুরা রাজ্যে, যে সমস্ত ক্লাব, এনজিও, বিভিন্ন সামাজিক সংগঠন তারা এগিয়ে এসে, তারা ওই লকডাউন যখন চলছিল তখন দুস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে রক্ষা করা যে প্রয়াস এই বিভিন্ন ক্লাব নিয়েছে, আর সেটা একটা মানে এই ত্রিপুরা রাজ্যে একটা বিশাল পরিবর্তনের, যে সমাজ পরিবর্তনের যে আওয়াজ, তা আমরা পরিলক্ষিত করেছি। আমি দেখেছি যে করোনার সময় ভলকান ক্লাবও পিছিয়ে থাকেনি। ভলকান ক্লাবের যারা কর্মকর্তা তারাও
এই করোনাকালীন যুদ্ধ পরিস্থিতিতে তারাও এগিয়ে এসে এই সমাজকে রক্ষা করা, দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করা যে দায়িত্ব নিয়েছে, আমি আবারও এই ক্লাবের সমস্ত কার্যকর্তাদেরকে আমি নতমস্তকে প্রণাম জানাই, অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। ভারতীয় মজদুর সংঘের অন্তর্গত বাহ্যিক চালক সংঘের জেলা কার্যকরিণী বৈঠক অনুষ্ঠিত হয় আমবাসা মোটর স্ট্যান্ডের দ্বিতলে। দুদিনের কার্যকরিণী বৈঠক শুরু হয় 24 ফেব্রুয়ারি সকাল 11টায়। বৈঠকের কার্যাবলী, আলোচ্য বিষয় সহ দাবি সনদের বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন রাজ্য থেকে আসা মজদুর সংঘের নেতৃত্ব। 25 ফেব্রুয়ারি সাংবাদিক বৈঠকে বিস্তারিত বিষয় তুলে ধরেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অসীম দত্ত। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি বিপ্লব দাস, সভানেত্রী দেবশ্রী কলই, উত্তর জেলার বিএমএস প্রভারী সুদীপ দাস, আমবাসা মহকুমা কমিটির সম্পাদক সন্তোষ দে প্রমুখ। भारत के सम्मान की পূর্বাঞ্চলে জেলার বাহ্যিক চালক সংঘের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করার জন্য করা যারা এটা এখন অব্দি আমাদের পাইনি, যেটা তারপরে দিয়ে আমাদের শ্রমিকের যে শ্রমিক কল্যাণ বোর্ড নিয়েছে, যারা আপনারা জানেন কনস্ট্রাকশন বোর্ড থাকে, সেগুলো আমরা ট্রান্সপোর্ট শ্রমিক কল্যাণ বোর্ড নিয়ে আমাদের বিশ্ব গভর্নমেন্টের কাছে অনেকবার আমরা সেটা করেছি, ডিমান্ড দিয়েছি, এখন অবধি হয়নি। তো এরকম ধরনের সমস্ত কিছু নিয়ে এসে অনেক আমাদের 10-11টা পয়েন্ট আমাদের এসছে। সেই নিয়ে আমরা আগামী দিন সরকারের কাছে ডেপুটেশন তো অনেকবার দিয়েছি। আর এখন আমরা আজকে যে সিদ্ধান্ত হলো যেটা, যে আমরা রাজভবন অভিযানে আমরা অতি সত্বর যাব, আমাদের যে পয়েন্টগুলো নিয়েছি যাব আপনাদের এটার বিষয়ে যখন উঠছে তখন আমরা সবাই মিলে সারা ভারতবর্ষের সব জায়গাতে আমরা ধর্ণা প্রদর্শন করেছি, সেটা দিল্লিতে আমরা করেছি। কেন যে 10 বছরের জেল যে ম্যাটারটা যেটা আইসি যেটা হয়েছে, তো একের পর এক গ্রুপ হচ্ছে এখানে। তো সাফার কে করছে আমাদের ট্রাকের যে ড্রাইভাররা, যেমন ত্রিপুরা রাজ্যে যে ট্রাক আছে, যার নিজের গাড়ি সে নিজে চালায়, ঠিক আছে, বেশিরভাগ গাড়ি দেখবেন এরকম আছে। এই যে গ্রুপটা যেটা বললাম যেটা আছে যেমন ধরেন আমাদের যে ট্রাক গাড়ি সিরিয়াল হিসেবে আমাদের যে আমরা জিরানিয়া যে আমাদের রেল স্টেশন আছে, আমরা এখন অবধি এখানের মধ্যে কিছু দুষ্কৃতিকারীর দ্বারা হয়, তারা কী করে, আমরা দুষ্কৃতিকারী তাদেরকে বলবো, তারা নিজেরা আগে নিজেদের 50-60 গাড়ি আছে, তারা প্রত্যেক ট্রেনে আসলে তারা মাল নেবে। এখানে 500-700 গাড়ি আছে, আমরা এক সিরিয়ালে মাল পাচ্ছি না। পার্টির গ্রুপ এটা আমি সেটা বলবো না, আমি বলবো আপনাদের মাধ্যমে যারা এখানের মধ্যে এইসব কাজ করছে, সমাজবিরোধী কাজ করছে, মাফিয়াগিরি করছে, তাদেরকে অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট করছে, তাদেরকে চিহ্নিত করে সরকার যাতে তাদেরকে শাস্তি করে জেল করা, যারা এটা এখন অব্দি আমাদের পাইনি, যেটা তারপরে দিয়ে আমাদের শ্রমিকের যে শ্রমিক কল্যাণ বোর্ড নিয়েছে, যারা আপনারা জানেন কনস্ট্রাকশন বোর্ড থাকে, সেগুলো আমরা ট্রান্সপোর্ট শ্রমিক কল্যাণ বোর্ড নিয়ে আমাদের বিশ্ব গভর্নমেন্টের কাছে অনেকবার আমরা সেটা করেছি, ডিমান্ড দিয়েছি, এখন অবধি হয়নি। তো এরকম ধরনের সমস্ত কিছু নিয়ে এসে অনেক আমাদের 10-11টা পয়েন্ট আমাদের এসছে। তো সেই নিয়ে আমরা আগামী দিন সরকারের কাছে ডেপুটেশন তো অনেকবার দিয়েছি। আর এখন আমরা আজকে যে সিদ্ধান্ত হলো যেটা, যে আমরা রাজভবন অভিযানে আমরা অতি সত্বর যাব, আমাদের যে পয়েন্টগুলো নিয়েছি যাব আমরা। আপনাদের অনেকবার এখানে ওদের সঙ্গে আমাদের এখানে মারপিট হয়েছে, কেসও হয়েছে, আপনারা জানেন মনে একবার ওইখানের কার্যকর্তা আমি ফোন করেছিলাম, আমাকে হুমকি দিয়েছিল। সেই সময় মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছিল, অ্যারেস্ট করেছে ওকে, না সাথে 6 মাস জেল কেটে এসছে। তারপরে তারাই টিপ নেবে, আর আমাদের অন্য গাড়িরা মাসে 2টা থেকে 3টা টিপ ঠিক করে দিতে পারে না। অনেক সংঘর্ষ আমরা করেছি, আর আমরা সংঘর্ষে আমরা যেতে রাজি নেই। এখন আমরা আমাদের সরকারের কাছেও ডিমান্ড রেখেছি, সরকার আমাদের ডিমান্ড করেনি। তো আমরা প্রশাসনে আমাদের যে বাঁচার যে অধিকার যেটা আছে,
সাংগঠনিক গিয়ে তাতে আমরা রাজ্যপালের কাছে আমরা সেটা নিয়েছে, আমরা দ্বারস্থ হবো, সেটা নিয়েছে। আচ্ছা, স্ট্যান্ড কমিটি যেটা বলেন আমবাসা সাব ডিভিশন কমিটি এটা সেই কমিটিতে সম্মেলন হয়েছিল, তো সেটা ডিস্ট্রিক্টের ইউনিয়নেরও হয়নি, সাব ডিভিশনে একটা হয়েছে এই জায়গাটা। আচ্ছা, বিএমএস আর বিজেপি কি শান্তিতে বর্মা আর বিকাশ দাস যে গতদিনে যে যারা আমাদের কাছে কাজ করে গেছেন তারা অনেকজন কাজ করেছেন, এখনো আছে। বিকাশ দেওমা যা ডিস্ট্রিক্ট কমিটির সেক্রেটারি পদ দুইবারের দায়িত্ব উনি পেয়েছেন, কাজ করছেন। তো উনি আপনারা তাও জানেন উনি এই বিজিবিরও উনি জেলা কমিটির সদস্য, উনি দায়িত্ব পেয়েছে। তো যে পেয়েছে আমাদের এখানে একটাই কথা, ভারতীয় মজদুর সংঘের মধ্যে যে দায়িত্ব থাকবে উনি পলিটিক্যাল পার্টির কোনো দায়িত্বে পালন করতে পারবে না। তো এটা আমাদের স্টেটের সামনে এসছে, সবার সামনে আসছে, এখন সময়ের অপেক্ষায় আমরা আগামী দিনে যে কনফারেন্স হবে উনি বললে এই জায়গায় থাকবেন, ওই জায়গায় থাকবে, এক জায়গাতে উনি থাকবে, এটা হলো মূলত বিষয়। আর এটা যেটা আমাদের ট্রান্সপোর্টের যে ইউনিয়নের যেটার কথা বললেন, যেটা অবৈধ ঘোষণা করেছিল, সেটা রং বলেছিল, সেটা ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে, সিদ্ধান্তে যে কমিটি আমরা সম্মেলন করেছিলাম সেই কমিটি বৈধতা আছে, সেই কমিটি চলবে। ওরা যে কমিটি যেটা বলেছিল সেটা রং হয়েছে, হ্যাঁ, এটা আমাদের তারপরে আমাদের বৈঠকও হয়েছিল, সেই বৈঠকও সিদ্ধান্ত হয়েছে। বাস্তবে যেটা দেখি, যেটা আমরা বলি, কেন আমাদের বলার মানে কোনো ইয়ে নেই, আমার ডর নেই বলতে, যেটা হয় সেটা আমরা বলছি। আপনি যেটা বলছেন এখানে, হ্যাঁ, আমরা অনেক দিন যাবো দেখছি এখানে যে লোডিং আর লোডিংয়ের মধ্যে, আর যেটা বলছেন আমাদের আপনাদের ইয়ের মধ্যে মানে ট্রাকের সিরিয়ালের ক্ষেত্রে এখানে অনেক মাফিয়াগিরি চলছে। নাগাল্যান্ডে আয়োজিত নর্থ ইস্ট অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবে রাজ্য দল। 18 থেকে 23 মার্চ হবে এই আসর। প্রতিযোগিতাকে সামনে রেখে রবিবার উমাকান্ত ভলিবল কোর্টে নির্বাচনী শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরের 28 জন খেলোয়াড়ের অংশগ্রহণ করে, সেখানে থেকেই বাছাই করে রাজ্য দল গঠন করা হবে বলে জানান অরূপ গোস্বামী, নর্থ ইস্ট ভলিবল ডেভেলপমেন্ট কমিটির যুগ্ম সচিব। Olympic Games 2024 is going to be held in Nagaland from 18th to 23rd of March this year. So Tripura Volleyball Association is sending volleyball men's team to participate in this tournament. So the selection trial is going on today at Umakanta Academy playground. Total 28 players from different districts of Tripura are participating in this selection trial. Out of them, we shall select 12 players, and the team is likely to proceed towards Nagaland most probably on 16th of March. কীরকম আশা করছেন আপনারা মানে সেখানে? অ্যাকচুয়ালি এতদিন কি হতো, ত্রিপুরা স্টেটের নামে অন্যান্য স্টেটের প্লেয়ারদেরকে পার্টিসিপেট করানো হতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ম্যালাফাইড ইন্টেনশন নিয়ে কাজ হয়েছে, তো এখন সেটা বন্ধ হয়ে যাবে। উই আর ট্রাইং টু সেন্ড আওয়ার own players, those who are brought up in Tripura, they should participate in behalf of our state. তো আশা করছি ত্রিপুরার প্লেয়াররা ভালো করবে, কারণ রিসেন্টলি আপনারা শুনেছেন আমাদের একজন প্লেয়ার ন্যাশনাল ভলিবল একাডেমিতে চান্স পেয়েছে, বুদ্ধদেব বর্মা। তাছাড়া আরেকজন আছে বিক্রম দাস, সে অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটিতে পার্টিসিপেট করেছে। সো আপকামিং প্লেয়ার্স আর ভেরি গুড। দর্শক বন্ধুরা, এজিট লাইভ 24/7 এর সংবাদ প্রহর এখনকার মতো এই পর্যন্তই। সংবাদ পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আপনি যদি এখনো এজিট লাইভ 24/7 কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এজিট লাইভ 24/7। শীঘ্রই এজিট লাইভ 24/7 এ দেখতে পাবেন বাংলার পাশাপাশি ককবরক, হিন্দি ও ইংরেজিতে সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই ধন্যবাদ, নমস্কার, যতন হামবাই খুলুমকা।